হাসিনা সরকার দুর্নীতিতে ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। হাসিনা সরকার বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার। বলেন যে আমি নাকি দালালি করি, সরকারের দালালি করি, কারণ আমি এইটাই, আমি আওয়ামী লীগের দালালি। সারা জীবন আপনাদের জন্য বিভিন্ন ভাবে প্রতিবাদ করে অনেক কিছু হারাইছি জীবন। আবার আপনারা ক্ষমতায় আসবেন, আমি আল্লাহর নামে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আজকে আসরের নামাজের সময় ইনশাআল্লাহ কসম খেয়ে বলছি আল্লাহর নামে, বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আল্লাহর গজব করবে। আপনারা যা শুরু করে দিয়েছেন। এই ছাত্র নাগরিক যদি চায় যে আমাদের মধ্য থেকে রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব, পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে, তাদের যদি দাবি থাকে সেক্ষেত্রে সেটি নিয়ে আমরা পরবর্তীতে ছাত্র নাগরিকের মতামতের ভিত্তিতে আমরা ইতিবাচক। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে ওবায়দুল কাদের সম্পূর্ণ দুর্নীতির দায়ভার, দোষ সব কিছু শেখ হাসিনার উপর চাপিয়ে দিলেন। এদিকে বিশেষ করে ব্যারিস্টার সুমন বলেছেন যে আমি নাকি আওয়ামী লীগের চামচা, শেখ হাসিনার চামচা। উনি নিজে স্বীকার করেছেন যে আমি আওয়ামী লীগের চামচা। এদিকে আরেকজন খেলা হবে, আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে শামীম ওসমান, উনি আল্লাহর কসম খেয়ে বলছেন বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবেন না। এদিকে বেগম খালেদা জিয়া বলেছেন যে আপনারা যা করেছেন তা একদিন অবশ্যই আল্লাহ তাআলা তার বিচার করবে। এই সব কিছু তথ্য নিয়ে নতুন সমন্বয়ক যে বক্তব্য দিয়েছেন তার সূত্র ধরে আজকে আপনাদেরকে যেই দৃশ্যটা, যেই ভিডিও ক্লিপগুলা দেখাতে চলেছি, আপনারা দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে পূর্বে কি ঘটেছিল আর কি হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, তা সবই বিস্তারিত জানতে পারবেন। কেননা আজকের এই ভিডিওতে ওবায়দুল কাদের যে বক্তব্যগুলো দিয়েছেন সে বক্তব্যের মাঝে অনেক কিছু লুকিয়ে আছে। চলুন আমরা চলে যাই সেই বক্তব্য ব্যারিস্টার সুমনের কাছ থেকে। আমারে বলেন যে আমি নাকি দালালি করি, সরকারের দালালি করি, কারণ আমি এইটাই, আমি আওয়ামী লীগের দালালি। সারা জীবন আপনাদের জন্য বিভিন্ন ভাবে প্রতিবাদ করে অনেক কিছু হারাইছি জীবনে। বাংলাদেশে ভালো মানুষকে তো আপনারা জন্মাইতেও দেন না, আপনারা বাঁচতেও দিবেন না। আরেকটা জিনিস দেখেন, বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো ভালো মানুষই তো আপনারা বাঁচাই রাখেন নাই। আরেকটা জিনিস দেখেন, আমারে বলেন যে আমি নাকি দালালি করি, সরকারের দালালি করি, আওয়ামী লীগের দালালি করি। আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি, খারাপ সময়ে আমি আওয়ামী লীগ ছাত্রলীগ করা ছেলে। আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল, জননেত্রী শেখ হাসিনা আমার নেতা, আর আমার আদর্শ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা স্পষ্ট, এখানে বাইরে যাওয়ার কোন বিষয়ই নাই। আমাকে যারা এটা মনে করেন গালাগালি দ্বারা কিচ্ছুই নাই, কারণ আমি এইটাই, আমি আওয়ামী লীগের দালালি। এর যে বাইরে যাওয়ার কোন সুযোগ আমার নাই। এতে যদি আপনারা মনে করেন আমার পছন্দ না করেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আপনাদের যে কোনো পছন্দ অপছন্দকে আমি সম্মান করি। তবে আপনাদের প্রতি একটাই অনুরোধ, আমার জীবনে সারা জীবনটা আমি শুধু মানুষের কাজে দিয়ে দিছি। ফুটবল থেকে শুরু করে বিভিন্ন কাজে মানুষের জন্য দিয়ে দিছি। আমার কেউ যদি ভেবে থাকে আবার আপনারা ক্ষমতায় আসবেন, আমি আল্লাহর নামে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আজকে আসরের নামাজের সময় ইনশাআল্লাহ কসম খেয়ে বলছি আল্লাহর নামে, বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসবে না। রাজনীতি করতে চান রাজনীতি করেন, খোঁচাখুচি করবেন না, খোঁচাখুচি করবেন না, শান্তি মতো থাকেন। আপনার রাজনীতি আপনি করেন, জনগণের কাছে যান, জনগণ গ্রহণ করলে আমাদের কোনো আপত্তি নাই। খোঁচাখুচি করে কথা বলবেন, পারপাস আল্লাহর গজব করবে। আপনারা যা শুরু করে দিয়েছেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। নানা অপকর্মে প্রায় বেপরোয়া হয়ে উঠেছিল পুলিশ বাহিনী। দলীয় ক্যাডার হিসেবেও ব্যবহার করতে দেখা গেছে পুলিশ বাহিনীকে। এই ছাত্র নাগরিক যদি চায় যে আমাদের মধ্য থেকে রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব, পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে, তাদের যদি দাবি থাকে সেক্ষেত্রে সেটি নিয়ে আমরা পরবর্তীতে ছাত্র নাগরিকের মতামতের ভিত্তিতে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেব। দেখুন, আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি রয়েছে, এই ব্যানারটির আন্ডারে যতগুলো হচ্ছে কর্মসূচি পালন করা হয়েছে, সবগুলো কর্মসূচি হচ্ছে কিন্তু ছাত্র নাগরিকের চাহিদার ভিত্তিতে দেওয়া হয়েছে। আমরা দেখেছি আমাদের যে বাংলা ব্লকেট কার্যক্রম, শাটডাউন কার্যক্রম, আমরা দেখেছি যে রিমেম্বারিং দ্য হিরোজ কার্যক্রম, মার্চ ফর জাস্টিস কার্যক্রম, যত ধরনের কার্যক্রম। পরবর্তীতে আমাদের 1 পয়েন্ট মুভমেন্ট, স্বৈরাচার পতনের যে আন্দোলন, সেটি কিন্তু দেখা গিয়েছে কি লং মার্চ যেটি ছিল 5ই অগাস্ট, এই লং মার্চ এগুলি কিন্তু ছাত্রদের
নাগরিকদের, সমাজের সব ক্লাসের মানুষের চাহিদার ভিত্তিতে কিন্তু দেওয়া হয়েছিল। অর্থাৎ সেই জায়গায় আমরা সমন্বয়ক যারা রয়েছি, আমরা সমন্বয়করা শুধুমাত্র সমন্বয় করেছি। আরেকটি জিনিস যদি আপনারা দেখেন, সেখানে আমাদেরকে যখন উঠিয়ে নিয়ে যায় তখন কিন্তু যাত্রাবাড়িতে, উত্তরাতে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সমন্বয়ক ছাড়াও কিন্তু আন্দোলন হয়েছে। অর্থাৎ এই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমন্বয়ক থাকছে কি থাকছে না সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে যদি নির্যাতন হয় সেখানে নির্যাতনের বিরুদ্ধে ছাত্র নাগরিক দাঁড়িয়ে যায়। এই ছাত্র নাগরিক যদি চায় যে আমাদের মধ্য থেকে রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠন সম্ভব, পলিটিক্যাল অ্যাপ্রোচের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার করতে হবে, তাদের যদি দাবি থাকে সেক্ষেত্রে সেটি নিয়ে আমরা পরবর্তীতে ছাত্র নাগরিকের মতামতের ভিত্তিতে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেব। সাথে প্রথম দেখা আলোচনাটা খুব ব্রিফ হয়েছে। ব্রিফের মধ্যে আমি আলাপ করেছি, মানে আমি বলেছি, রিকোয়েস্ট করেছি যে ওনারা কতদিন থাকবেন সেটা একটা রোড ম্যাপ যদি দেয় তাহলে আমরা বুঝতে পারি যে কি কি রাষ্ট্র মেরামতের কাজ ওনারা হাতে নেবেন। এটা রোড ম্যাপটা খুব ইম্পর্টেন্ট জাতির জন্য, যে ওনারা কী কী কাজ করতে চাচ্ছেন। তো ওনারা বলেছেন যে আগামী মাসে আবার এক্সটেন্সিভলি আমাদের সাথে বসবেন, সব রাজনৈতিক দলের সাথে বসবেন, তখন একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যাবে যে কি কি কাজ ওনারা হাতে নিতে পারেন এই জিনিসটাকে। এর বাইরে আর তেমন কোনো গুরুত্ব। দর্শক, ইতিমধ্যে আপনারা সমস্ত বক্তব্যগুলো শুনেছেন এবং তাদের নিজ মুখের যে কথাগুলো শুনেছেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের 17 বছর 16 বছরে কি ইতিহাস সৃষ্টি হয়েছিল, কিভাবে বাংলাদেশকে পরিচালনা করা হতো, আপনারা সব কিছু তথ্যগুলোই পেয়ে গেছেন। তবে এই তথ্যের মাঝে আরও কিছু লুকিয়ে আছে যা আপনারা ইতিমধ্যে পেয়ে যাবেন সেই ওবায়দুল কাদেরের কাছে। কেন তার সাথে এত বছর রাজনীতি করে আজকে বিদেশের মাটি থেকে ওবায়দুল কাদের সরাসরি শেখ হাসিনাকে দায়ী করলেন দুর্নীতির জন্য? এই প্রশ্নটা সবার মনে মনে। তাহলে কি ওবায়দুল কাদের দুর্নীতি করেন নাই? অবশ্যই দুর্নীতি উনি নিজেও করেছেন, কিন্তু এখন সব কিছু চাপিয়ে দিচ্ছেন শেখ হাসিনার ওপরে। কারণ শেখ হাসিনা বর্তমানে দেশ থেকে পলিয়ে গেছে, তার উদ্দেশ্যেই উনি এইভাবে প্রকাশ করতে থাকেন একটার পর একটা দুর্নীতি। এই দুর্নীতিগুলা আসলে শেখ হাসিনার ইশারাতেই হয়েছিল, যে ওবায়দুল কাদের বুঝাতে চেয়েছে। তবে এর সঙ্গে যারা এই এমপি মন্ত্রী ছিলেন তারাও কিন্তু চুপ করে নেই, তারাও একটার পর একটা দুর্নীতির ফাঁস বের করতেছে। চলুন আমরা ওবায়দুল কাদেরের কাছে চলুন। আমি আগেও বলেছি, মাঝেও বলছি, এখনো বলছি, সর্বশেষ বলবো, আমি রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই। এই দেশে বিশ্বাসঘাতক কারা? বিশ্বাসঘাতক কারা? হাসিনা সরকার দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। হাসিনা সরকার বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। হাসিনা সরকার ভোট চুরির জন্য 1,23,00,000 ভুয়া ভোটার তৈরি করেছিল, তাদের বিরুদ্ধে খেলা হবে। হাসিনা সরকার এই অপশক্তিকে বাংলার মাটিতে এদের হাতে ক্ষমতা আমরা তুলে দিতে পারি না। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে গেলে বর্তমান সরকার বিপদে পড়বে। আমার কাছে মনে হয় যে এখানে যারাই কথাবার্তা বলেছেন, আমার কাছে মনে হয় ব্রিগেডিয়ার শাখাউত সাহেবের কথা আমার কাছে অধিকতর ম্যাচিউরড মনে হয়েছে এবং বোল্ড মনে হয়েছে। কেন বোল্ড মনে হয়েছে? দেখেন, নেলসন ম্যান্ডেলা যখন ক্ষমতায় এলেন, ক্ষমতা আসার পর দীর্ঘদিনের দেরও যে ক্ল্যাশ, এখন আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে ধরনের ক্ল্যাশ, এর চেয়ে ধরেন 1000 গুণ ক্ল্যাশ ছিল এএনসির সাথে, অন্য সাথে, ডি ক্লার্কের সরকারের সাথে। তো এরকম আমাদের দেশে এখন যে সামাজিক আনরেস্ট চলতেছে, ওইরকম আনরেস্ট চলছিলেন। তো এএনসির যে যারা মিলিটারি উইংস্টার ছিল, যখন তারা বিপ্লব করতো, তার সেটা ওনার ওয়াইফ উইনি ম্যান্ডেলা এটা নিয়ন্ত্রণ করতেন। তো যখন নেলসন ম্যান্ডেলা ক্ষমতায় আসলো, ক্ষমতা আসার পরে আমরা কিন্তু দেখে সারা পৃথিবী খুব আহত হয়েছিলাম। উনি তালাক দিয়েছিলেন, ডিভোর্স দিলেন। কারণটা কি? এর কারণ হলো তার বউ তার কথা শুনেনি, আর তার বউয়ের কথা লোকজন শুনেনি। বিকজ ওই মানুষজন, ম্যান্ডেলা চায়নি যে এরা সন্ত্রাস করুক, তার দলের লোকেরা সন্ত্রাস করুক। এই সন্ত্রাসীর যারা নেতৃত্ব দিয়েছে, হ্যাঁ, এই জন্য তার ওয়াইফকে তিনি ডিভোর্স দিলেন এবং গ্রাসা মার্শেলকে তিনি অন্য দেশ থেকে আর এক ভালো মহিলা কিনে তার নিজের ঘরের বউ বানালেন। দিস ইজ নেলসন ম্যান্ডেলা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে রাষ্ট্রনায়কের কতটা বোল্ড, নিজের যাকে জেলখানা থেকে বের করছে তার ওয়াইফ উইনি ম্যান্ডেলা, যার সঙ্গে তার প্রেমের, আপনি যদি
মানে তার বই পড়েন, জীবনে পড়েন, মানে উইনির সঙ্গে তার প্রেমের কাহিনী শুনলে পাগল হয়ে যাবেন, কিন্তু দেশপ্রেমের সাথে দেশের সাথে সে তার বউকে তালাক দিয়েছে, দেয়ার ইজ নো আদার প্রবলেম, কোনো কনসিডার। হ্যাঁ, এরপরে হলো তার চিরপ্রতিদ্বন্দ্বী ডি ক্লার্ক, তিনি করলেন কি, তার সরকার, তিনি প্রেসিডেন্ট হলেন, ভাইস প্রেসিডেন্ট বানালেন তাকে। ঠিক সেম কাজ কিন্তু পাক ভারতে কিন্তু আকবর করেছিলেন, অর্থাৎ তিনি শের শাহের অর্থমন্ত্রীকে এনে তার নিজের অর্থমন্ত্রী বানিয়েছিলেন রাজা টোডরমলকে। এখন এখানে মূল ব্যাপার হলো, দেখলাম যে আমাদের অনেক তরুণ বন্ধুরা ব্রিগেডিয়ার সাখাওয়াতকে খুব গালাগাল করছে। উনি একটা কথা বলছেন যে ওখানে বসে প্যাচ লাগায়েন না, ওখানে বসে কথা বললেন না শেখ হাসিনাকে নিয়ে, আপনি দল ঠিক করেন, দরকার বাংলাদেশে আসেন, তো বাংলাদেশে আসেন, লিগ্যাল ফেস করেন, আইন ফেস করেন, এখানে থেকে সব কিছু করেন, কিন্তু ওখানে বসে প্যাচ লাগান না। এই টোটাল কথাটার পুরো ব্যাখ্যা না বুঝে লোকজন গালাগালি করতেছে যে আগের বার 111-এর সময় সে বিএনপির অফিসে তালা লাগিয়েছিল, এ বিএনপির শত্রু, এ আবার শেখ হাসিনাকে ভারতের কথা মতো আবার ক্ষমতায় বসানোর জন্য সে চক্রান্ত করছে। দিস ইজ ভেরি আনফেয়ার থিঙ্কিং। মানে আগে একটা জিনিস হলো কি, আমি ধরেন এখানে কথা বলছি না, তো এই শেখ হাসিনার পতন হয়েছে মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে, একটা প্রশ্ন এবং একটা উত্তর, এবং পরবর্তীতে আমার সাথে দুটো টকশো করেছে জাস্টিস মানিক। এই জাস্টিস মানিকের কথা গালাগালির কারণে আগে যা ছিল ওই সইগুলোর উপর ঘি পড়েছে, মানে কেরোসিন তেল পড়েছে জাস্টিস মানিকের গালাগালি, পুরা ছাত্ররা উত্তাল হয়ে গেল। একই অবস্থা, এখন কথা কম কাজ, টাইম ফর অ্যাকশন, সেই কাজগুলো তাদেরকে করতে হবে। এটা হলো প্রথম। দ্বিতীয় আমার যেটা বলছি সেটা হলো এখানে পলিটিক্যাল ব্যালেন্স, মানে রাজনীতির যে ব্যালেন্স, যে ভুলটা আওয়ামী লীগ করেছে, তারা 15 বছর যাবৎ সর্বশক্তি দিয়ে বিএনপি এবং জামাতকে নির্মূল করার চেষ্টা করেছে। নিজেদের 35% সাপোর্টার, আরও 10% অ্যালাইড সাপোর্টার, 45% সাপোর্টার নিয়ে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা তারা নিয়ে উইথ অল মিলিটারি পাওয়ার আনইন্টারাপ্টেড, মানে শেখ হাসিনার আন্ডারে যে মিলিটারি পাওয়ার ছিল, পুলিশ পাওয়ার ছিল, এর মধ্যে 1%ও তার এগেনস্টে ছিল না, নো কনস্পিরেসি। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে বিএনপিকে শেষ করতে পারেনি, আওয়ামী লীগও শেষ করতে পারেনি। কাজে এই সরকার মাত্র 17 জন লোক নতুন আসছেন, তাদের কোনো সংগঠন নাই এবং তাদের কোনো নিজস্ব জনপ্রিয়তা নেই। তো তারা এই 35% ম্যান পাওয়ার সম্পন্ন একটা রাজনৈতিক দলকে খুব অল্প সময়ের মধ্যে তাদের প্রতিপক্ষের কথা